আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা খুব ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের মনে আছে আমি গত ক্লাসে কি পড়িয়েছিলাম? আমরা চিড়িয়াখানা, সুন্দরবন ঘুরে এসেছি, তাই না? গত ক্লাসে ভীষণ মজার বিষয়। আমরা নানান প্রাণী সম্পর্কে জেনেছি, প্রাণীর উপকারিতা সম্পর্কে জেনেছি, পরিবেশে প্রাণীর কি ভূমিকা তা জেনেছি। তারা যে আমার প্রকৃতি এবং প্রাণী, সকল প্রাণী মানুষের বন্ধু কিভাবে হয়, কিভাবে তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, সব আমরা জেনেছি। সমস্ত প্রাণী পরস্পর বন্ধু এবং প্রয়োজনীয়। আমরা সকল প্রাণীকে ভালোবাসবো, এটা ছিল আমাদের অঙ্গীকার। সেটি কোন গল্প? সুন্দরবনের প্রাণী। মনে আছে তো? তোমরা আবারও গল্পটি পড়ে নিও। এটি আসলে গল্প নয়, এটি প্রবন্ধের মতো, কোনো বিষয় সম্পর্কে জ্ঞানমূলক যে বিবরণ, প্রবন্ধের মতো বিষয়। আচ্ছা, যাই হোক, সুন্দরবনের প্রাণী। তো আমাদের কি করতে হবে? আমরা যে ভাষা ব্যবহার করি সেই ভাষা সম্পর্কেও তো জানতে হবে, তাই না? এই যে আমরা এত কথা বলছি বাংলা ভাষা, তোমরা জানো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি একটা ভাষার দিন। তো আমরা যে এত এত ভাষা ছাড়া আমাদের জীবন অচল, আমরা যে এত এত কথা বলি ভাষা, সেই ভাষাটাকে তো আমরা নিয়ম কানুন অনুসরণ করে জানতে হয়, শিখতে হয়। সেই নিয়ম কানুন অনুসরণ করে আমাদের ভাষা ব্যবহার করতে হয়। তার জন্য আমাদের একটু একটু ভাষা সম্পর্কে জ্ঞানও নিতে হবে। প্রত্যেকটা গল্পের মধ্যেই তোমাদের ভাষা বিষয়ক কিছু জ্ঞানের প্রশ্ন থাকে, বিষয় থাকে। ভাষাটাকে আমরা কেমন করে ব্যবহার করব, ভাষার কি কি নিয়ম কানুন আছে। তা আমি আজকে সুন্দরবনের প্রাণী সম্পর্কে কিছু বলবো না। আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পদ। পদ মানে কি তোমরা জানো? পদ হচ্ছে পা। তাহলে ভাষার মধ্যে পদের কি ভূমিকা? হ্যাঁ, এটা মনে হচ্ছে, তাই না? আমরা যে ভাষা কথা বলি, বাংলা অথবা পৃথিবীর সমস্ত অসংখ্য ভাষা আছে, সমস্ত ভাষারই কিছু উপাদান থাকে। তোমাদের এই যেমন গায়ের জামাটি, সেটি তৈরি করার জন্য যেমন কিছু উপাদান আছে। কি কি উপাদান? তোমার এই গায়ের জামাটি তৈরি হওয়ার জন্য প্রথমত কি লেগেছে? প্রথমত লেগেছে সুতা। সুতারও আগে সুতা কি দিয়ে তৈরি হয়েছে? তুলা অথবা পাট, আরো অনেক কিছু থেকেই হতে পারে। তো সেটাকে দিয়ে সুতা তৈরি করা হয়। সুতা থেকে কাপড় তৈরি হয়। তারপর সেই কাপড়ে রং করতে হয়, প্রিন্ট করতে হয়। সেটা কেটে ছেটে চেইন, বোতাম, যা যা কিছু প্রয়োজনীয় লাগিয়ে একটি তোমার গায়ের জামা তৈরি হয়। তাহলে তুলা, সুতা, তারপর রং, বোতাম, চেইন, নকশা, এই যে সমস্ত কিছুর পরে তুমি একটি জামা পাচ্ছ। তো এই যে একটি ভাষা, সবকিছুর জন্য যেমন উপাদান লাগে, তো ভাষার জন্য উপাদান লাগবে না? ভাষারও অনেকগুলো উপাদান আছে। একদম প্রথমত কোন উপাদানটা লাগে? প্রথমত উপাদান যেটি লাগে তুলার মতো। শার্ট তৈরি করতে যেমন প্রথম উপাদান তুলা, কাপড় তৈরি করতে সেরকম ভাষার প্রথম উপাদানটা হচ্ছে ধ্বনি।
ধ্বনিটা কি দিয়ে? ধ্বনিটা কি আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি? ধ্বনিটা আসলে কি? বাতাস। মেশিন পত্র দিয়ে যেমন কাপড় তৈরি করে, আমরা মেশিন পত্র দিয়েই ভাষা তৈরি করি। সেই মেশিন পত্রটা কি? সেই মেশিন পত্রটা আমাদের শরীরের মধ্যেই স্থাপন করা আছে। আল্লাহ তাআলা আমাদের শরীরে স্থাপন করে দিয়েছেন। বাকযন্ত্র, কথা বলার যন্ত্র। সেটি কোনটি? আমাদের বুকের ভিতরে যেমন ফুসফুস থাকে, সেই ফুসফুসে স্পঞ্জের মতো সেটিতে বাতাস থাকে। ফুসফুস বাতাস, শ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করে, আবার বাতাস ছেড়ে দেয় নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এই ফুসফুস থেকে আগত বাতাসটা আমাদের কণ্ঠনালীর ভিতর দিয়ে এসে এই কণ্ঠে প্রথম ধ্বনির মেশিন, আমরা ধ্বনি উচ্চারণ করি, কথা বলি, প্রথম মেশিনটা এখানে। এটাকে বলা হয় স্বরযন্ত্র। এখানে তৈরি হয়। তারপরে আছে আমাদের জিহ্বা মূল, কণ্ঠ, জিহ্বা, তালু, মূর্ধা, দাঁত, তারপরে ঠোঁট। তাহলে এই কণ্ঠ থেকে ঠোঁট পর্যন্ত অনেকগুলো যন্ত্র, এই পুরাটা মিলেই যে যন্ত্র, সেটির নাম হচ্ছে বাক যন্ত্র। বাক মানে কথা, বাকযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র। এই ফুসফুস থেকে বাতাসটা এনে এই বাকযন্ত্রের নানান রকম মুভমেন্টের মাধ্যমে আমাদের নানান রকমের ধ্বনি উচ্চারিত হয়। সেই ধ্বনিগুলোকে দিয়েই আমরা ভাষা তৈরি করি। তো আমরা যদি খুব সহজে বলতে যাই, সেটি হচ্ছে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজই হচ্ছে ধ্বনি। ধ্বনি, আমি এখানে লিখি ধ্বনি। ধ্বনি হচ্ছে আওয়াজ। সেই ধ্বনিটাকে তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি। এখন দেখতে হলে কি করতে হবে? লিখতে হবে। লিখতে হবে, সেটা হয়ে যাবে তখন বর্ণ। যেমন আমি বললাম অ, তোমরা কিন্তু দেখো নাই অটা কেমন। অটাকে আমি দেখতে হলে কি করতে হবে? একটা সাংকেতিক চিহ্ন দিয়া লিখতে হবে। অ, আমি একটি সাংকেতিক চিহ্ন দিয়া আমরা অটাকে লিখি। অ একটা ধ্বনি, অটাকে যে লিখেছি এটা হয়ে গেল বর্ণ। ধ্বনি আর বর্ণ একই জিনিস। ধ্বনিটা আমরা শুনতে পাই, বর্ণটা আমরা দেখতে পাই। যেমন অ ধ্বনি, এইটা হচ্ছে বর্ণ। মনে থাকবে? আচ্ছা, এই বর্ণটাকে আমরা কি করি? আরেকটি বর্ণের সাথে যুক্ত করি। আরো একটা, আরো দুটা, তিনটা, আমরা যতগুলি খুশি আমার যা প্রয়োজনীয় আমরা যুক্ত করে করে আমরা কি করি? আমরা শব্দ তৈরি করি। যেমন এই অটা দিয়ে আমরা একটা শব্দ তৈরি করি। তো কি হবে শব্দটা? আচ্ছা, শব্দ এখানে আমি লিখি শব্দ। যেমন কলম, আমার হাতে তোমরা কলম দেখতে পাচ্ছ, কলম। এখানে দেখো এই একটা বর্ণ সাথে আরেকটা বর্ণ, আরেকটা বর্ণ, তিনটা বর্ণ যুক্ত করেছি আমি, তাই তো? তিনটা বর্ণ যুক্ত করে আমি কি করেছি? একটি শব্দ তৈরি করেছি, কলম। তবে অর্থ থাকতে হবে। যেই শব্দের কোনো অর্থ নেই সেটা কিন্তু শব্দ নয়। যেটির অর্থ আছে সেটি শব্দ। তাইলে এই যে একাধিক, একের বেশি, এক বা এক বর্ণেও কিন্তু একটা শব্দ হতে পারে। যেমন আমি যদি বলি ওই, ওইটাও কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ, একটা বর্ণ দিয়ে হয়েছে। যা, হ্যাঁ, তো কলম, কলম আমরা তৈরি করেছি বর্ণের সাথে বর্ণ মিলিয়ে। তো শব্দের সাথে আরেকটা, পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পদ। শব্দ হচ্ছে, শব্দ যখন একা একা থাকে সেটি হচ্ছে শব্দ।
এই শব্দটাকে আমি যখন শব্দ দিয়ে আরো শব্দ যুক্ত করে আমরা বাক্য তৈরি করব, তখন সেটা হয়ে যাবে পদ। কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি। দেখো এখানে কিন্তু আমি একটা শব্দের সাথে আরেকটা শব্দ জুড়ে আমি বাক্য তৈরি করেছি। বাক্য হচ্ছে পূর্ণ মনের ভাব প্রকাশ করে, মনের কথাটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে, সেটি বাক্য। আমরা যে সারাদিন কথা বলি, আমরা একটা বাক্যের সাথে একটা বাক্য দিই, আরেকটা বাক্যের সাথে আরেকটা বাক্য এরকম দিয়ে দিয়ে আমাদের ভাষা। তো ভাষার এক একটি অংশ হচ্ছে এক একটি বাক্য। এই বাক্যের ভিতরে যতগুলো থাকে সবগুলোই হচ্ছে পদ। এই বাক্যটা, এটা একটা বাক্য, এই একটা পদ, এই একটা পদ, এই বাক্যের 3টা পদ আছে। বাক্যের ভিতরে যতগুলো থাকবে সবগুলোই হচ্ছে পদ। আমি যে বলেছি পদ মানে পা, এগুলি হচ্ছে বাক্যের পা। পা কি করে? আমাদের হাঁটি 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 নিয়ে যায়। হ্যাঁ, পা দিয়ে আমরা হেঁটে 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 এগিয়ে যাই। বাক্যের এগুলো এক একটা পা। এই একটা পায়ের পরে আরেকটা পা, একটা পায়ের পরে আরেকটা পা দিয়ে বাক্য এগিয়ে যাচ্ছে সামনে। দেখেছো কেন এটা পদ, বাক্যের পদ? তাহলে দেখো কত সহজ না? বাক্যের ভিতরে যতগুলো থাকবে সবগুলোই হচ্ছে পদ। আবার যখন এই পদগুলোকে আমরা আলাদা করে ফেলি, বিচ্ছিন্ন করে ফেলি, একা করে ফেলি, সেটা হবে শব্দ। মনে থাকবে? প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছ এবং এগুলি তোমাদের জন্য খুবই জরুরি। আমরা যদি সঠিক নিয়মই না জানি, কোনটি কি তা যদি আমরা না জানি, তাহলে আমরা শুদ্ধভাবে ভাষা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা আজকে কিন্তু কত কিছু শিখে ফেলেছি না? ধ্বনি শিখেছি, বর্ণ শিখেছি, শব্দ শিখেছি, পদ শিখেছি, বাক্য শিখেছি। বাক্যের শেষে কি দেই? আমরা চিহ্ন দেই। সেই চিহ্নকে কি বলে জানো? সেই চিহ্নকে বলে বিরাম চিহ্ন। বিরাম মানে থামা, বিশ্রাম। আমরা বিশ্রাম করা, একটা বাক্যের পরে আমরা থেমে যাই। এই থামার জন্য আমরা দাড়ি ব্যবহার করি, প্রশ্ন যদি করি প্রশ্নবোধক ব্যবহার করি, আবার যদি আমরা আনন্দ, দুঃখ, ক্ষোভ প্রকাশ করি তখন আমরা আবার অন্যরকম চিহ্ন ব্যবহার করি। সেগুলো তোমাদের আরেক ক্লাসে আমি শিখিয়ে দেব। তো আমরা আজকে ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো সেগুলি আমরা শিখতে পেরেছি। বাক্যের ভিতরে যা থাকে সেগুলো হচ্ছে বাক্যের পদ। তো এই পদটাই আমার আজকের পাঠ্য বিষয়। তোমরা যদি পিছনেরটা না জানো তাহলে তো পদ বুঝবে না, যার জন্যই আমি পিছন থেকে একটু শিখিয়ে দিলাম। আমরা আজকে করব বাক্যের পা। আমাদের পা থাকে দুটো, গরুর পা থাকে 4টি, বিড়ালের কয়টা থাকে গুনে দেখো। হ্যাঁ, হরিণের কয়টি থাকে? বাঘ, সিংহ, গন্ডার। হ্যাঁ, তোমরা এই যে আমি গতকাল বলেছিলাম তোমরা পশু পাখি চিনতে শিখবা। অনলাইনে সার্চ দিয়ে যে গেম খেলো, গেম খেলা বন্ধ করে তোমরা এইগুলো করবা। তোমরা সার্চ দিয়ে পশু পাখি সম্পর্কে জানবে, অসংখ্য প্রাণী, সকল প্রাণীর জানবে, প্রাণী সম্পর্কে জানবে, নাম জানবে। তোমরা যে মাছ খাচ্ছ, প্রতিদিন যে মাছ খাচ্ছি আমরা, কোনটা শিং মাছ, কোনটা কই মাছ, যতটুকু পারো, কোনটা রুই মাছ, কোনটা কাতল মাছ, যতটুকু পারো তোমরা চেষ্টা করবে শিখতে। আর আজকে আবার বলেছি এদের পা গুনতে হবে। এদের কার কয়টি পা, কোন প্রাণীর কয়টি পা। আবার কোনো কোনো প্রাণী থাকে যাদের পাই নাই, সেগুলোও দেখবে কার পা আছে কার পা নাই। মাছের কি পা আছে? সাপের কি পা আছে? অথবা কেঁচো, কার পা আছে, কার কয়টি পা আছে? বাক্যের কয়টি পা আছে? বাক্যের পাটা কিন্তু নির্দিষ্ট না। হ্যাঁ, বাক্যের পা কিন্তু অগণিত।
ছোট বাক্যের ছোট অল্প অল্প পা, বড় বাক্যের বড় পা, এই পদ। আচ্ছা, পদ হচ্ছে 5 প্রকার। বাক্যের পা, বাক্যের পদ 5 প্রকার। বিশেষ্য আমরা খুব সহজে পড়াতে শিখে ফেলবো। বিশেষ্য মানে হচ্ছে নাম, যে কোনো কিছু নাম, পাহাড়ের নাম, নদীর নাম, তোমার নিজের নাম, মানুষের নাম, কোনো প্রাণীর নাম, এই যে অসংখ্য প্রাণী, অসংখ্য নাম, সবই বিশেষ্য, সবই বিশেষ্য। বিশেষ্য মানে হচ্ছে নাম, বইয়ের নাম, সব বিশেষ্য। তার বিশেষ্য মানে হচ্ছে নাম, যে কোনো কিছু হোক। পাহাড়, পর্বত, নদী, নালা, প্রাণী, মানুষ, জাতি, বস্তু, সমষ্টি নাম। নাম হলেই আমরা বুঝবো এটা হচ্ছে বিশেষ্য। এখন তুমি কি করবে? তুমি তোমার এই যে গল্পটি আছে সুন্দরবনের প্রাণী, এখানে তুমি কতগুলো বিশেষ্য খুঁজে পাও সব তুমি খাতায় লিখবে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, আমি অ্যাসাইনমেন্ট করতে দেব তোমাদের। তো এই কোন প্রাণী, সমস্ত প্রাণীর নাম, বস্তুর নাম, দেশের নাম, নাম মানে হচ্ছে বিশেষ্য। দেখি তুমি সর্বোচ্চ কতটা বিশেষ্য এখান থেকে তুমি সংগ্রহ করতে পারো। এক একটা করে নাম খুঁজে বের করবে, লিখে ফেলবে, একদম ফাঁকা জায়গা রাখবে। হ্যাঁ, বিশেষ্য লিখে এতখানি জায়গা রাখবে, কারণ এখানে অনেক নাম আছে, সেই নামগুলো তুমি একটার পর একটা লিখে যাবে। তারপরে বিশেষণ। বিশেষণটা হচ্ছে গুণ, দোষ, সংখ্যা। যেমন তুমি যদি, তোমার কাছে যদি 2টি কলম থাকে, তুমি বলবা আমার কাছে 2টি কলম আছে, তাইলে এখানে এই যে তোমার কলমটা কিন্তু বিশেষ্য। এই কলমটা সংখ্যা বোঝাচ্ছে কি দিয়া? তুমি যে বললা 2টি, অথবা 5টি কলম থাকলে বলবা 5টি কলম। এই 5টি কথাই হচ্ছে বিশেষণ। সংখ্যা, পরিমাণ, তারপরে হচ্ছে গুণ, দোষ। রিমা ভালো মেয়ে, এই ভালো শব্দটি হচ্ছে, ভালো পদটি হচ্ছে বিশেষণ। অথবা রিমা দুষ্টু মেয়ে, এই দুষ্টু কথাটি হচ্ছে বিশেষণ। এখন তুমি বিশেষণ পদগুলো বের করে ফেলবে সুন্দরবনের প্রাণী থেকে। এখানে দুষ্টু প্রাণী আছে, সাহসী প্রাণী আছে, বড় প্রাণী আছে, ছোট প্রাণী আছে। প্রত্যেকটা প্রাণীর সম্পর্কে কিছু না কিছু গুণাগুণের কথা আছে। বড় প্রাণী হলে বড় কথাটি বিশেষণ, ছোট প্রাণী ছোট বিশেষণ। রয়্যাল বেঙ্গল টাইগারের কথা কি বলা আছে? রাজকীয়, রাজার মতো। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার রাজার মতো, রাজকীয়। এই যে আমি এখানে লিখে ফেলেছি, রাজকীয়টা বিশেষণ। রয়্যাল বেঙ্গল টাইগারের বিশেষণটা হচ্ছে রাজকীয়। আবার ক্ষতিকর কথাটাও আছে তোমাদের বইতে, এই ক্ষতিকরটাও বিশেষণ পদ। স্যাঁতস্যাঁতে আছে না? কি বলেছে? যে সুন্দরবনের মাটিটা স্যাঁতস্যাঁতে, তার জন্য ওখানে গোল পাতা উৎপন্ন হয়, গোল পাতার বাগান গড়ে ওঠে। স্যাঁতস্যাঁতে মাটিতে যা হয়, স্যাঁতস্যাঁতে মানে ভিজা পানি মাটি মিলে যে অবস্থাটা, সেটাই হচ্ছে স্যাঁতস্যাঁতে। তাইলে ওই সুন্দরবনের অবস্থাটা কি বোঝাচ্ছে? মাটির স্যাঁতস্যাঁতে। তাইলে মাটি হচ্ছে বিশেষ্য পদ, মাটির অবস্থাটা হচ্ছে স্যাঁতস্যাঁতে, কথাটাই হচ্ছে বিশেষণ। বিশেষণ ভয়ঙ্কর, বিশেষণ ছোট বড়, এগুলি হচ্ছে অন্যের অবস্থাটা বোঝাচ্ছে, পরিমাণটা বোঝাচ্ছে, এগুলো হচ্ছে বিশেষণ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা কি করবে? তোমরা বিশেষণ পদগুলো জোগাড় করবে, একটা পাবে একটা লিখে ফেলবে। এভাবে করে সকল বিশেষণ পদগুলো লিখে ফেলবে। সর্বনাম, আমরা সবসময় কিন্তু বিশেষণকে নাম ধরে বলি না। তোমরা যখন ক্লাসে বসো তখন আমরা কি বলি? তুমি পড়াটি বলো,
আমি তোমার কিন্তু একটা নাম আছে, আমি তোমার নামটা না বলে আমি বলছি তুমি পড়াটি বলো। এই তুমি পদটি হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটি সর্বনাম পদ। এগুলো সবই কিন্তু বাক্যের পদ বা বাক্যের অংশ। বাক্যের মধ্যে সবই থাকে, বিশেষ্য থাকে, বিশেষণ থাকে, সর্বনাম থাকে, ক্রিয়া থাকে, অব্যয় থাকে, অথবা যা যা থাকে সেগুলিকে আমরা এই 5টি ভাগে ভাগ করি। তো সর্বনামটা বুঝতে পেরেছ? যেমন আমি, তুমি, সে, যাহারা, তাহারা, যারা, তারা, যিনি, তিনি, অনেক আছে, কেউ, কে, অনেক রকমের মানে নামের পরিবর্তে। এই যেমন আমি কথাটা, আমি পদটি বললাম আমি, আমার তো একটা নাম আছে, আমি আমার নামটা না বলে বলছি আমি। তোমার একটা নাম আছে, নামের পরিবর্তে আমি বলছি তুমি। তার একটা নাম আছে, নামের পরিবর্তে আমি বলছি সে। তাই এগুলো হচ্ছে সর্বনাম পদ। আমি আশা করছি খুব কঠিন মনে হচ্ছে না তোমাদের কাছে। কঠিন মনে হলে কি করবে? আমার এই ক্লাসটা আবারও দেখবে, আবারও বোঝার চেষ্টা করবে, বারবার দেখবে, বারবার দেখবে ক্লাসগুলো। আমরা যে তোমাদের জন্য ক্লাসগুলো রেকর্ড করে দিচ্ছি, তোমরা বারবারই এগুলো ফলো করবে, তাহলে শিখতে পারবে বেশি বেশি। ক্রিয়া, ক্রিয়া মানে কাজ করা, ক্রিয়া মানে কাজের কাজ, কাজ করা বোঝায়। যে কথা খাওয়া, যাওয়া, যাও, খাও, এগুলা দিয়ে আমি খেলি, যাও, খাও, খেলি, পড়ি, এগুলো হচ্ছে কাজ করা বোঝাচ্ছে। কত সহজ না? কাজ করা বোঝাইলেই যে পদ দিয়া কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। এখন বলো অব্যয়টা কি? অব্যয় যে পদ কখনো পরিবর্তন হয় না, অথবা যে পদ একটি শব্দের সাথে, একটি পদের সাথে আরেকটি পদকে যুক্ত করে। যেমন আমি যদি বলি রিমা ও সীমা মাঠে খেলা করছে, রিমা ও সীমা মাঠে খেলা করছে, রিমার সাথে কে গেছে? সীমা। তাহলে রিমা এবং সীমাকে যুক্ত করছে কি দিয়ে? ওটা দিয়ে। এবং ও আর দিয়ে আমরা কি করি? যুক্ত করি একটি পদের সাথে। যুক্ত করি, আবার কোনো কোনোটা দিয়ে বিয়োগ করি, কিংবা দিয়ে আমরা বিয়োগ করি। রিমা কিংবা সীমা মাঠে খেলতে যাবে, দুইজন থেকে আমরা একজনকে বাদ দিচ্ছি। এই কিংবা ব্যবহার করে আমরা একজনকে বাদ দিচ্ছি, বিয়োগ করছি। তাহলে যে পদ দ্বারা যোগ করি, বিয়োগ করি, সংকোচন করি, সম্প্রসারণ করি, এগুলো হচ্ছে অব্যয় পদ। এই অব্যয় পদগুলো অব্যয়, ব্যয় নাই, মানে পরিবর্তন নেই, পরিবর্তন হয় না। এই পদগুলো কখনোই কোনো অবস্থাতে অতীতকালেও যা থাকবে, ভবিষ্যৎকালেও যা থাকবে, একই রকম ভাবে আমরা ব্যবহার করি। আমরা বছর ভেদেও এগুলি হয়তো আমরা এখন তোমরা বুঝবে না, আমি পরবর্তী আরো ধাপে ধাপে তোমাদের অনেক কিছু আমরা শিখিয়ে দেব। ধাপে ধাপে তোমরা অনেক কিছু জানতে পারবে। তবে আপাতত একটু জেনে রাখো, যা একটা পদের সাথে বাক্যে বসে কি করে? একটা পদের সাথে আরেকটা পদের যোগ সংযোগ করে, বিয়োগ করে, এই কাজগুলি যে করে সেই তার নাম হচ্ছে অব্যয় পদ। তাহলে বাক্যের যে পদগুলো সেগুলি 5টি ভাগে ভাগ করা হয়েছে। অথবা আমরা বলতে পারি বাক্যের মধ্যে যতগুলো থাকে সেগুলোকে আমরা 5টি নামে চিহ্নিত করতে পারি। সেগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা যখন ক্লাস দেখবে তখন খাতা
পেন্সিল হাতে রাখবে, এই লেখাগুলো তোমরা তুলে নেবে, তুলে নিয়ে তোমরা শিখতে পারবে। না তুলে নিলে এই যে শিক্ষক কি বলছেন তোমাদের কিন্তু আর পরে মনে থাকবে না। তোমরা যদি লিখে নাও, লেখাটার সাথে সাথে তোমার মনে পড়বে যে অব্যয় প্রসঙ্গে আমার টিচার কি কথাগুলো বলেছে। ঠিক আছে? তো নাম বললে আমরা বুঝি বিশেষ্য, গুণ, অবস্থা, সংখ্যা বুঝাইলে হবে বিশেষণ। নামের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করি সর্বনাম, ক্রিয়া হচ্ছে কাজ বুঝাইলে সেই পদগুলো হচ্ছে ক্রিয়া, এবং যুক্ত বিযুক্ত করার জন্য আমরা যে পদ ব্যবহার করি সেগুলো হচ্ছে অব্যয়। আজকের পাঠ কিন্তু এইটুকু। বাক্যে যে পা বা পদগুলো থাকে সেগুলো চিনতে পারা। আর হোমওয়ার্কটা কি থাকবে তোমাদের অথবা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে এই তোমার এখান থেকে খুঁজে খুঁজে, এই গল্প থেকে খুঁজে খুঁজে তোমরা যতগুলো বিশেষ্য পাও লিখবা, যতগুলো বিশেষণ পাও, আমি তো কিছু লিখেও দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যতগুলো সর্বনাম পাও লিখবে, যতগুলি ক্রিয়া পাও লিখবে, যতগুলো অব্যয় পাও লিখবে। এই কাজটা তোমরা যদি করো তাহলে তোমরা অনেক এত বেশি শিখবে যে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের আর পদ চেনার জন্য সমস্যায় পড়তে হবে না। দেখা মাত্রই তোমরা বুঝবে এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সর্বনাম, এটা অব্যয়, এটা ক্রিয়া। তোমাদেরকে আর বেশি আজকে পড়াবো না, এইটুকুই তোমাদের আজকের পাঠ। পদ চিনতে পারা এবং পদ নিয়ে তোমরা একটু খাতা কাজ করবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।